আমার বাবা মারা যাওয়ার পর আমার মা গ্রাম প্রধানের বাসায় কাজ করত, আর এভাবেই আমাদের সংসার চলত। কিন্তু আমি জানতাম না আমার মা গ্রাম প্রধানের বাসায় কী কাজ করত। একদিন আমি ভাবলাম আমি গ্রাম প্রধানের বাসায় গিয়ে দেখব মা সেখানে কী কাজ করে। হঠাৎ একদিন আমি গ্রাম প্রধানের বাড়িতে গেলাম। গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে আমি কাউকে দেখতে পেলাম না। আমি সেখানে কাউকে ডাকছিলাম, কিন্তু আমার ডাকে কেউ কোনো সাড়া দিল না। আমি ভাবলাম হয়তো তারা আমার ডাক শুনতে পাচ্ছে না। তাই আমি ধীরে ধীরে গ্রাম প্রধানের বাড়িতে প্রবেশ করলাম। বোঝার চেষ্টা করছিলাম সেখানে কেউ আছে কি না, কিন্তু সেখানে আমি কাউকে দেখতে পেলাম না। দেখলাম সব ঘরের দরজায় তালাবদ্ধ। আমি ভাবলাম আমার মা তো এখানে গৃহপরিচারিকার কাজ করে, তাহলে আমার মা গেল কোথায়? আমি মাকে খুঁজতে খুঁজতে যখন পাচ্ছিলাম না, তখন মন খারাপ করে গ্রাম প্রধানের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ আমার কানে ভেসে আসলো। শব্দটা ঠিক মায়ের কণ্ঠের মতো। আমার মনে আরও বেশি কৌতূহল জাগল। আমি নিশ্চিত ছিলাম যে মা এখানেই কোথাও আছে। আমি মাকে ভালোভাবে খুঁজতেছিলাম, বাট কোথাও পাচ্ছিলাম না। হঠাৎ আমার চোখ পড়ল একটি পুরনো ঘরের দিকে। সেই ঘরটাও তালাবন্ধ ছিল, কিন্তু আমার মনে কৌতূহল হলো যে এই ঘরে কি আছে তা দেখব। কৌতূহলবশত যখন আমি ওই ঘরের ভাঙা জানালা দিয়ে ভিতরের অবস্থাটা বোঝার চেষ্টা করলাম, তখন এমন কিছু দেখতে পেলাম যা দেখে আমার চোখ কপালে উঠে গেল। কারণ সেখানে মার গ্রাম প্রধান। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা। নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম চন্দ্রিমা দেবী। আমি কলকাতার একজন মেয়ে। তবে আজ আমি তোমাদের আমার জীবনের সেই সময়ের কথা বলবো যখন আমরা শহরের কোলাহল ছেড়ে এক শান্ত সবুজ গ্রামে থাকতাম। সেই দিনগুলো ছিল একদিকে স্বপ্নের মতো সুন্দর, আবার অন্যদিকে দুঃস্বপ্নের মতো কঠিন। আমাদের ছোট্ট পরিবারে ছিলাম আমি, আমার ছোট ভাই সুব্রত, মা দর্পণ দেবী আর বাবা ঋষভ রাও। বাবা ছিলেন গ্রামের সবচেয়ে নামকরা কবিরাজ। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত সমাধানের আশায়। বাবার ওষুধের গুণে কত মানুষের যে অসুখ সেরেছে তার কোনো হিসাব নেই। আমাদের সংসারে তাই কোনো অভাব ছিল না। বাবার ওষুধের দোকানটা ছিল গ্রামের বাজারের ঠিক মাঝখানে, আর সেই দোকানের আয়েই আমাদের জীবনটা ছিল ভরপুর। কিন্তু সুখ বেশি দিন টিকল না। হঠাৎ করেই আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। এমন এক অদ্ভুত রোগে ধরল তাকে যা কোনোভাবেই সারছিল না। শহরের বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। বাবার চিকিৎসার জন্য আমাদের জমানো সব টাকা পয়সা, মায়ের গয়না সব কিছু শেষ হয়ে গেল। এমনকি গ্রামের অনেকেই যারা বাবাকে দেবতার মতো মানত, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু নিয়তির লিখন অন্য কিছুই ছিল। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যু আমাদের জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করল। মাথার ওপর থেকে যেন ছাদটাই সরে গেল। বাবার মৃত্যুর পর আমাদের সংসারের অবস্থা একেবারে ভেঙে পড়ল। যে মানুষগুলো একদিন বাবার কাছে সাহায্যের জন্য আসত, তারাও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে একমাত্র পিসিমা চারুলতা মাঝে মাঝে খোঁজ নিতেন, কিন্তু তারও নিজের সংসার আছে। আয়ের কোনো উৎস না থাকায় আমাদের ঘরে অনটন দেখা দিল। দুবেলা ঠিকমতো খাবার জুটত না। আমার ভাই সুব্রত তখন খুব ছোট। ওর মুখের দিকে তাকালে আমার বুক ফেটে যেত। আমি মাকে বলেছিলাম কোথাও একটা কাজ জোগাড় করে নেব, কিন্তু মা রাজি হলেন না। তিনি বললেন আমি কাজ করতে গেলে ছোট ভাইকে দেখবে কে? আমার পড়াশুনোও বেশি দূর এগোয়নি যে একটা ভালো চাকরি পাব। সংসারের এই ভয়াবহ অবস্থা দেখে মা আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি ঠিক করলেন তিনিই কিছু একটা করবেন। কিন্তু গ্রামে একজন বিধবা মহিলার জন্য কাজ পাওয়া সহজ ছিল না।
অনেক খোঁজাখুঁজির পর অবশেষে গ্রামের প্রধান অরুণাভু মণ্ডলের বাড়িতে কাজ করার সুযোগ পেলেন মা। প্রধানের বাড়িতে অনেক কাজের লোক থাকা সত্ত্বেও তার স্ত্রী উদিতারাও মায়ের ওপর দয়া করে তাকে ঘর পরিষ্কার করার কাজে রেখে দিলেন। যদিও লোকের বাড়িতে মায়ের কাজ করাটা আমার একদমই ভালো লাগছিল না, কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল। মা প্রতিদিন সকালে প্রধানের বাড়িতে কাজে যেতেন আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরতেন। সেই দিনগুলোতেই আমি প্রথম লক্ষ্য করতে শুরু করলাম আমার মায়ের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন আসছে। প্রধানের বাড়িতে কাজ শুরু করার পর থেকেই মা যেন কেমন অন্যরকম হয়ে যাচ্ছিলেন। তিনি আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছিলেন। সারাদিন কাজ করে এসেও তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করত। প্রায় দেখতাম তিনি গভীর রাতে একা একা বসে কি যেন ভাবছেন। আমি জিজ্ঞেস করলে বলতেন, কিছু না, সারাদিন কাজের চাপ ছিল তো তাই। কিন্তু আমি বুঝতে পারতাম তিনি কিছু একটা লুকাচ্ছেন। তার চোখের দিকে তাকালে মনে হতো সেখানে অজানা কোনো ভয় বা গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। তিনি যেন একাই কোনো এক অদৃশ্য ঝড়ের সঙ্গে লড়াই করে চলেছেন, যার আঁচটুকুও তিনি আমাদের গায়ে লাগতে দিতে চান না। একদিন রাতে মা কাজ থেকে ফিরে সোজা পুরনো একটা সিন্দুকের দিকে গেলেন, যেটা বাবার আমলের। সেই সিন্দুকে বাবা তার জরুরি মূলিকা আর ওষুধের কাগজপত্র রাখতেন। আমি দেখলাম মা সিন্দুকটা খুলে অনেকক্ষণ ধরে কী সব ঘাটাঘাটি করছেন। তার মুখে ছিল রাজ্যের চিন্তা। আমি কাছে গিয়ে বললাম, মা, কি খুঁজছ? তিনি চমকে উঠে আমার দিকে তাকালেন এবং তাড়াতাড়ি সিন্দুকটা বন্ধ করে দিলেন। বললেন, কিছু না রে, তোর বাবার কিছু পুরনো জিনিস দেখছিলাম। কিন্তু তার আচরণে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তিনি সত্যটা বলছেন না। আমার মনে সন্দেহ দালা বাঁধতে শুরু করল। কি এমন আছে ওই বাড়িতে বা ওই সিন্দুকে যা আমার মা আমার থেকে লুকাতে চাইছেন? আমার বয়স তখন 18 ছুঁই। পৃথিবীর ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আমার হয়েছিল। আমি দেখতাম প্রধানের বাড়িতে কাজ করার পর থেকে মায়ের হাতে মাঝে মাঝে কিছু বাড়তি টাকা আসছে, কিন্তু ঘর পরিষ্কার করার কাজে এত টাকা পাওয়ার কথা নয়। প্রধান অরুণাভ মণ্ডল মানুষ হিসেবে ভালো হলেও তার 2 ছেলে আর তাদের স্ত্রীদের ব্যবহার নিয়ে গ্রামে অনেক কথা শোনা যেত। বিশেষ করে ছোট বৌমা সুজাতার মেজাজ নিয়ে গ্রামে কথা ছিল। আমার ভয় হতে শুরু করল, মা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছেন না তো। এই চিন্তাগুলো আমাকে রাতের পর রাত ঘুমাতে দিত না। আমার মনে হচ্ছিল এই রহস্যের সমাধান আমাকেই করতে হবে। মা এর এই অদ্ভুত আচরণের পেছনের কারণটা আমাকে জানতেই হবে। তিনি কি আমাদের ভালো চান, নাকি অজান্তেই কোনো ভুল পথে পা বাড়াচ্ছেন? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি সিদ্ধান্ত নিলাম মায়ের ওপর নজর রাখব। তিনি কোথায় যান, কার সাথে কথা বলেন, কি করেন, সব কিছু আমাকে জানতে হবে। আমাদের পরিবারকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব এখন আমাকেও নিতে হবে। সেদিন থেকেই শুরু হলো আমার এক নতুন অধ্যায়, এক অজানা রহস্যের সন্ধানে পথ চলা। আমার মনে সন্দেহের বীজ পোঁতা হয়ে গিয়েছিল। আমি ঠিক করেছিলাম মায়ের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করব। পরের দিন সকাল থেকেই আমি মায়ের ওপর কড়া নজর রাখতে শুরু করি। মা প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে বাড়ির কাজ সারলেন, কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম তিনি প্রধানের বাড়িতে কাজে যাওয়ার ঠিক আগে আমাদের পুরনো প্রায় পরিত্যক্ত ঘরটাই ঢুকলেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমরা ওই ঘরটার ব্যবহার করতাম না। আমি কৌতূহলী হয়ে ভাঙা দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিলাম। যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। মা আয়নার সামনে দাঁড়িয়ে একটা বাটি থেকে একটি ভেষজ প্রলেপ নিজের মুখে, গলায় আর হাতে লাগাচ্ছিলেন। প্রলেপটার রং ছিল মাটির মতো, আর তা থেকে একটা হালকা মিষ্টি গন্ধ আসছিল। আমি আগে কখনো মাকে এভাবে নিজের যত্ন নিতে দেখিনি। বাবা মারা যাওয়ার পর সংসারের চিন্তায় তিনি নিজের দিকে তাকানোর সুযোগই পেতেন না। তার মুখটা রোদে পুড়ে আর পরিশ্রমে কেমন যেন ম্লান হয়ে গিয়েছিল। কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন নিজের হারানো সৌন্দর্য ফিরে পাওয়ার চেষ্টা করছেন। প্রায় মিনিট 15 ওই প্রলেপ লাগিয়ে রাখার পর তিনি বাথরুমে গিয়ে স্নান সেরে নিলেন। যখন তিনি বেরিয়ে এলেন, আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার শ্যামবর্ণ ত্বকটা যেন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আর মসৃণ লাগছিল। মুখে একটা অদ্ভুত সতেজ আভা, যা আমি গত কয়েক মাসে দেখিনি।
মা সুন্দর করে একটা শাড়ি পরে চুল আঁচড়ে কাজে বেরিয়ে গেলেন, যেন কিছুই হয়নি। এই ঘটনাটা আমার মনের খটকা আরও বাড়িয়ে দিল। মা হঠাৎ করে নিজের রূপচর্চা নিয়ে এত সচেতন হলেন কেন? আর এই প্রলেপটাই বা কি? আমি ঠিক করলাম ওই প্রলেপের রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। মা চলে যাওয়ার পর আমি রান্নাঘরে গেলাম, সব কিছু তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর রান্নাঘরের এক কোণায় একটা ছোট্ট পুঁটলির মধ্যে আমি কিছু জিনিস খুঁজে পেলাম। সেখানে ছিল বেশ কিছুটা ফিটকিরির গুঁড়ো, চন্দন কাঠের টুকরো আর কিছু শুকনো ভেষজ কাতা, যা আমি চিনতে পারলাম না। আমার মনে হলো মা হয়তো এগুলো দিয়েই ওই প্রলেপটা তৈরি করেন। কিন্তু প্রশ্নটা হলো, তিনি এটা কেন করছেন আর কেনই বা লুকিয়ে করছেন? কয়েকদিন ধরে আমি একই জিনিস লক্ষ্য করলাম। মা প্রতিদিন কাজে যাওয়ার আগে নিয়ম করে ওই প্রলেপটা ব্যবহার করেন। ধীরে ধীরে তার চেহারায় একটা লক্ষণীয় পরিবর্তন আসতে লাগল। তার ত্বকের রং শুধু উজ্জ্বলই হচ্ছিল না, বরং তার মধ্যে একটা নতুন আত্মবিশ্বাসও ফুটে উঠছিল। তিনি আগের চেয়ে একটু বেশি হাসি খুশি থাকতেন, যদিও তার সেই চাপা অস্থিরতাটা পুরোপুরি কাটেনি। আমি বুঝতে পারছিলাম না এই পরিবর্তনের কারণ কি। এটা কি শুধু একটা ভেষজ প্রলেপের গুণ, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, যার সাথে প্রধানের বাড়ির কোনো যোগসূত্র রয়েছে? আমার মনে হচ্ছিল মায়ের এই পরিবর্তনের সাথে প্রধানের বাড়ির ছোট বৌমা সুজাতার কোনো সম্পর্ক থাকতে পারে। গ্রামের বান্ধবী রীতার কাছে আমি শুনেছিলাম সুজাতা নাকি নিজের চেহারা নিয়ে খুব চিন্তিত। তার স্বামী অরিত্র নাকি তাকে একদমই সময় দেয় না, কারণ সুজাতার গায়ের রং শ্যামলা। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য হয়। সুজাতা নাকি সারাদিন মনমরা হয়ে নিজের ঘরেই বসে থাকে। তাহলে কি আমার মা তাকে কোনোভাবে সাহায্য করছেন? কিন্তু কিভাবে? একজন সাধারণ কাজের লোক হয়ে তিনি প্রধানের বাড়ির বৌমাকে কি সাহায্য করতে পারেন? আমার মাথায় সবকিছু জট পাকিয়ে যাচ্ছিল। একদিন আমি সাহস করে মাকে জিজ্ঞেসই করে ফেললাম। বললাম, মা, তোমাকে আজকাল খুব সতেজ আর সুন্দর লাগে, কোনো বিশেষ কারণ আছে কি? আমার প্রশ্ন শুনে মা একটু থমকে গেলেন। তার মুখের হাসিটা নিমিষে মিলিয়ে গেল। তিনি আমার চোখের দিকে না তাকিয়েই বললেন, কই না তো, সারাদিন কাজ করে ক্লান্ত থাকি, হয়তো তোর চোখের ভুল। তার এড়িয়ে যাওয়া উত্তরটা আমার সন্দেহকে আরও ঘনীভূত করল। আমি বুঝতে পারলাম তিনি আমাকে সত্যিটা বলতে চান না। তার এই গোপনীয়তা আমাকে কষ্ট দিচ্ছিল। মনে হচ্ছিল আমাদের মা মেয়ের সম্পর্কের মধ্যে যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে। আমি ঠিক করলাম এভাবে আর চলবে না। পরের বার যখন মা ওই ঘরে প্রলেপ লাগাতে যাবেন, আমি তাকে সরাসরি জিজ্ঞেস করব। কিন্তু সেই সুযোগ আসার আগেই এমন একটা ঘটনা ঘটল যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন ছিল গ্রামের মেলা। আমি মায়ের কাছে বায়না ধরেছিলাম মেলায় যাওয়ার জন্য। মা বলেছিলেন তার কাছে একদমই টাকা নেই। আমি খুব মন খারাপ করে বসেছিলাম। সেই রাতেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা, যা আমার সব ভাবনা চিন্তাকে ওলটপালট করে দিল। এই রহস্যময় প্রলেপ আর মায়ের অদ্ভুত আচরণের পেছনে কী কারণ লুকিয়ে আছে তা আমি তখনও জানতাম না, কিন্তু আমার মন বলছিল খুব শীঘ্রই এমন কিছু একটা ঘটতে চলেছে যা আমাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। আমি শুধু সেই সময়ের অপেক্ষায় ছিলাম যখন সব রহস্যের ওপর থেকে পর্দা সরে যাবে, আর সেই পর্দা সরানোর জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। গ্রামের মেলা থেকে ভেসে আসা ঢাকের শব্দ আর মানুষের কোলাহল আমাদের ভাঙা ঘরের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল। আমার মনটা খুব খারাপ ছিল। ছোটবেলা থেকে এই মেলার জন্য আমি সারা বছর অপেক্ষা করতাম, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের জীবনে উৎসবের রং যেন ফিকে হয়ে গেছে। আমি অভিমানে মায়ের সাথে ঠিকমতো কথাই বলছিলাম না। আমি জানতাম আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, কিন্তু মন মানছিল না। সেই রাতে আমি মায়ের কাছে গিয়ে রাগের মাথায় এমন কিছু আবদার করে বসলাম যা পূরণ করার ক্ষমতা তার নেই বলে আমার বিশ্বাস ছিল। আমি বলেছিলাম, আমার নতুন জামা চাই, গয়না চাই, একটা মোবাইল ফোন চাই, আর এই গরমে কষ্ট হয়, আমাদের ঘরে একটা এসি লাগিয়ে দিতে হবে। পারবে তুমি এসব দিতে? আমার কথাগুলো শুনে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ জলজল করে উঠল।
তিনি কোনো উত্তর না দিয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। তার সেই অসহায় দৃষ্টি দেখে আমার নিজেরই খুব খারাপ লাগলো। আমি বুঝতে পারলাম আমার এভাবে কথা বলাটা উচিত হয়নি। মা সারাদিন কত কষ্ট করে আমাদের জন্য, আর আমি কিনা তার ওপরই রাগ ঝাড়ছি। আমি অনুতাপে পুড়তে পুড়তে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কান্নায় আমার বালিশ ভিজে যাচ্ছিল। আমি ঠিক করলাম সকালে উঠেই মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু পরের দিন সকালে যা ঘটল তা ছিল আমার কল্পনারও অতীত। সকালে ঘুম থেকে উঠে আমি অবাক হয়ে দেখলাম মা ঘরে নেই। তিনি হয়তো খুব সকালেই কাজে বেরিয়ে গেছেন। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম ভাই সুব্রত একা বসে আছে। আমি মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, মায়ের ফেরার কোনো নামই নেই। আমার চিন্তা বাড়তে লাগলো। এর আগে মা কখনো এত দেরি করেননি। আমি ঠিক করলাম প্রধানের বাড়িতে গিয়ে খোঁজ নেব, কিন্তু আমাদের বাড়ি থেকে প্রধানের বাড়িটা বেশ দূরে, আর একা যেতে আমার সাহস হচ্ছিল না। আমি ছটফট করতে করতে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা ঘনিয়ে আসার পর মা বাড়ি ফিরলেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তার মুখে ছিল একটা অদ্ভুত প্রশান্তির হাসি। তিনি আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করতে শুরু করলেন। আমি তার কাছে গিয়ে বললাম, মা, আজ এত দেরি হলো কেন? আমি খুব চিন্তা করছিলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একটু বিশেষ কাজ ছিল রে, তুই এক কাজ কর, আমাদের পুরনো ঘরটায় একবার গিয়ে দেখ, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মায়ের কথা শুনে আমি অবাক হলাম। কি এমন সারপ্রাইজ থাকতে পারে ওই বন্ধ ঘরটায়? আমি কৌতূহল নিয়ে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের দরজাটা খুলতেই আমার চোখ ছানা বাড়া হয়ে গেল। আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ঘরের ভেতরটা আর আগের মতো নেই। সেখানে রাখা আছে সুন্দর একটা খাট, একটা ড্রেসিং টেবিল, আর খাটের ওপর ভাঁজ করে রাখা আছে বেশ কয়েকটা নতুন পোশাক। ড্রেসিং টেবিলের ওপর একটা বাক্সে রাখা আছে কিছু গয়না, মেকআপের সরঞ্জাম আর একটা নতুন মোবাইল ফোন। ঘরের কোনায় বসানো হয়েছে একটা নতুন এসি। অর্থাৎ গত রাতে আমি রাগের মাথায় মায়ের কাছে যা যা চেয়েছিলাম তার সব কিছুই এই ঘরের মধ্যে হাজির। আমি বিস্ময়ে, আনন্দে আর একরাশ অজানা আশঙ্কায় বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার চোখে জল চলে এলো। এটা কিভাবে সম্ভব? আমার মা এত টাকা কোথায় পেলেন? এই সমস্ত জিনিসের দাম তো অনেক টাকা। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম মা দরজার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন। আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। কান্না ভেজা গলায় বললাম, মা, এসব কি? এত কিছু তুমি কিভাবে করলে? তুমি কি কারুর কাছ থেকে টাকা ধার করেছ? আমার এসব কিছুই চাই না, তুমি এক্ষুনি এগুলো ফেরত দিয়ে এসো। মা আমাকে শান্ত করে বললেন, তুই জীবনে প্রথমবার আমার কাছে কিছু চেয়েছিস। আমি তোর সেই ইচ্ছেটা পূরণ না করে থাকতে পারলাম না। আর আমি কারুর কাছ থেকে কোনো টাকা ধার করিনি। তুই শুধু খুশি থাক আর কোনো প্রশ্ন করিস না। দেখবি আস্তে আস্তে আমাদের সব দুঃখ ঘুঁচে যাবে। মায়ের কথাগুলো আমাকে কোনোভাবেই শান্ত করতে পারল না। আমার মনে হাজারটা প্রশ্ন ভিড় করে এলো। ধার না করলে এত টাকা মা পেলেন কোথায়? প্রধানের বাড়ির কেউ তো তাকে সাহায্য করার মতো নয়। গ্রামের প্রধান অরুণাভ মণ্ডল গত কয়েক মাস ধরেই শহরের বাইরে, আর তার ছেলেরা বা বউরা কাউকে সাহায্য করার মতো মানুষই নন। আমার মনে পিসিমার বলা কথাগুলো কাটার মতো বিঁধতে লাগল। তিনি বলেছিলেন মেয়েদের পক্ষে অনৈতিক পথে টাকা আয় করা খুব সহজ। আমার মায়ের চোখে আমি কোনোদিন কোনো অসততা দেখিনি, কিন্তু এই অবিশ্বাস্য ঘটনা আমার মনে সন্দেহের এক নতুন ঝড় তুলে দিল। আমার মা কি সত্যিই কোনো ভুল পথে পা বাড়িয়েছেন? আমাদের সুখের জন্য তিনি কি নিজের সম্মানের ঝুঁকি নিচ্ছেন? এই চিন্তাটা আমাকে কুঁকড়ে খেতে লাগল। আমি বুঝতে পারছিলাম এই রহস্যের শেষ না দেখে আমি শান্তি পাব না। এই অপ্রত্যাশিত উপহার আমার মনে আনন্দ দেওয়ার চেয়ে বেশি ভয় আর সংশয় তৈরি করল। আমি ঠিক করলাম মায়ের কাছ থেকে সত্যিটা আমি বের করবই। তিনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আমি জানতাম এই পথটা সহজ হবে না, কিন্তু আমার মায়ের সম্মানের জন্য, আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য আমাকে এই কঠিন লড়াইটা লড়তেই হবে। আমার ঘরের অবিশ্বাস্য পরিবর্তন আমার মনে কোনো স্বস্তি আনতে পারল না, বরং একরাশ প্রশ্ন আর অজানা ভয় আমাকে গ্রাস করল। মা কিভাবে এত জিনিসপত্র কিনলেন সেই চিন্তা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। মা আমাকে কোনো প্রশ্ন করতে বারণ করেছিলেন, কিন্তু আমার মন মানছিল না। আমি ঠিক করলাম এর শেষ দেখে ছাড়ব। এই রহস্যের কিনারা করার জন্য আমি আমার পিসিমা চারুলতার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
পিসিমা বাবাকে খুব ভালোবাসতেন, কিন্তু মাকে তিনি খুব একটা পছন্দ করতেন না। তবুও তিনি আমাদের ভালো চান, এটা আমি জানতাম। পরের দিন আমি মায়ের দেওয়া নতুন পোশাকটা পরলাম, হালকা মেকআপ করে নতুন মোবাইলটা হাতে নিয়ে পিসিমার বাড়ির দিকে রওনা দিলাম। আমাকে দেখে পিসিমার মেয়ে, আমার বোন স্বাতী নন্দিত একেবারে অবাক। সে আমার আপাদ মস্তক দেখতে লাগলো। পিসিমাও আমার এই নতুন রূপ দেখে হতবাক হয়ে গেলেন। তিনি ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কিরে চন্দ্রিমা, হঠাৎ এত সাজবোজ, এত জামা, মোবাইল এসব কোথায় পেলি? তোর মা আবার কোনো সমস্যা ঘটালো না তো? তার কথার মধ্যে একটা স্পষ্ট সন্দেহের সুর ছিল। আমি সরল মনেই পিসিমাকে সব খুলে বললাম, কিভাবে আমি রেগে গিয়ে মায়ের কাছে অনেক কিছু চেয়েছিলাম, আর পরের দিনই মা আমার সব ইচ্ছা পূরণ করে দিয়েছেন। আমার ঘরের নতুন আসবাব, এসি, সব কিছুর কথাই তাকে জানালাম। আমার কথা শুনে পিসিমা আর স্বাতীর মুখ অবিশ্বাসে হাঁ হয়ে গেল। স্বাতী কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে গেল। তখন পিসিমা আমাকে কাছে ডেকে গলার স্বর নিচু করে বললেন, একটা কথা মন দিয়ে শোন চন্দ্রিমা, তুই এখন আর ছোট নেই, দুনিয়ার ভালো মন্দ বোঝার বয়স তোর হয়েছে। তিনি বলতে লাগলেন, তোর মা সুন্দরী, বয়সও বেশি নয়। আমার ভাইটা তো চলেই গেল, এখন সংসারের এত বড় দায়িত্ব তার একার কাঁধে। প্রধানের বাড়িতে ঝাড়া মোছার কাজ করে এত টাকা আয় করা কখনোই সম্ভব নয়। সৎপথে থেকে এত অল্প সময়ে এত টাকার মালিক হওয়া যায় না। আমার ভয় হচ্ছে তোর মা হয়তো কোনো ভুল পথে পা বাড়িয়েছে। আজকালকার দিনে মেয়েদের জন্য অনৈতিক পথে টাকা রোজগারের অনেক রাস্তা আছে, যা সম্মানের নয়। পিসিমার কথাগুলো আমার কানে গরম সীসার মতো এসে লাগল। আমার মাথা ঘুরতে শুরু করল। পিসিমা থামলেন না। তিনি আরও বললেন, তোর উচিত নিজের মায়ের ওপর কড়া নজর রাখা। সে কোথায় যায়, কার সাথে মেশে, সব খোঁজ রাখ। কাল যদি সে তোদের মাথায় এক নতুন বাবা চাপিয়ে দেয়, তখন কিন্তু কিছুই করার থাকবে না। আমি তোর ভালো চাই বলেই কথাগুলো বললাম, এখন বাকিটা তোর ইচ্ছা। পিসিমার কথাগুলো আমার বুকে ছুরির মতো বিঁধল। একদিকে মায়ের প্রতি আমার বিশ্বাস, অন্যদিকে এই ভয়ঙ্কর সম্ভাবনা। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার চোখে জল এসে গিয়েছিল। আমি কোনো মতে পিসিমাকে বললাম, আমি আসছি বলেই বাড়ির দিকে ছুট লাগালাম। বাড়ি ফেরার পুরো রাস্তাটা পিসিমার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অনৈতিক পথে টাকা আয় করা খুব সহজ, এই কথাটা যেন আমার মগজে হাতুড়ির ঘা মারছিল। কিন্তু আমি আমার মাকে বিশ্বাস করতে চেয়েছিলাম। আমার মা এমন কাজ করতেই পারেন না। তিনি আমাদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। তিনি কিভাবে কোনো ভুল কাজ করতে পারেন? মনকে অনেক বুঝিয়েও আমি শান্ত হতে পারছিলাম না, কারণ বাস্তব পরিস্থিতিটা পিসিমার কথাই সত্যি বলে প্রমাণ করছিল। বাড়ি ফিরে আমি সরাসরি মায়ের মুখোমুখি হলাম। আমার চোখ লাল, গলার স্বর কাঁপছে। আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, মা, সত্যি করে বলো, তুমি এত টাকা কোথায় পাচ্ছ? তুমি কি কোনো ভুল কাজ করছো? আমি ভেবেছিলাম আমার প্রশ্ন শুনে মা হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করবেন বা অবাক হবেন, কিন্তু যা ঘটল তা আমার সব ধারণাকে ভুল প্রমাণ করে দিল। আমার প্রশ্ন শুনে মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, তোর এত কিছু জানার দরকার কি? যা পাচ্ছিস তাতেই খুশি থাক। ফালতু প্রশ্ন করে আমার মাথা খারাপ করবি না, যা গিয়ে নিজের কাজ কর। মায়ের এই অপ্রত্যাশিত রূঢ় আচরণ আমার সব বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিল। পিসিমা আমাকে এটাও বলেছিলেন, যদি তোর মা প্রশ্ন শুনে রেগে যায় বা চুপ করে যায়, তাহলে বুঝবি ডালে কিছু কালো আছে। মায়ের প্রতিক্রিয়া ঠিক তেমনই ছিল। তিনি রেগে গিয়ে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেন। আমার মন নিশ্চিত হয়ে গেল যে পিসিমা যা বলেছেন সেটাই সত্যি। আমার মা সত্যিই এমন কোনো কাজ করছেন যা তিনি আমাদের কাছ থেকে লুকাতে চান। আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আমার নিজের মায়ের প্রতি একরাশ ঘৃণা, ভয় আর করুণা হতে লাগল। সেই রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, কিভাবে আমি আমার মাকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনব। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে আরও গভীরে যেতে হবে। মায়ের আয়ের উৎসের রহস্য আমাকে উন্মোচন করতেই হবে। প্রয়োজনে আমি লুকিয়ে তার পিছু নেব। আমাদের পরিবারের সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। এই কঠিন শপথ নিয়ে আমি পরের দিনের ভোরের অপেক্ষা করতে লাগলাম। মায়ের রূঢ় আচরণ আমার মনে সন্দেহের আগুনকে আরও উস্কে দিয়েছিল।
আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে যা মা আমার কাছ থেকে আড়াল করতে চাইছেন। আমি আর বসে থাকতে পারছিলাম না। আমি ঠিক করলাম মায়ের পিছু নিয়ে সরাসরি প্রধানের বাড়িতে যাব এবং নিজের চোখে দেখব মা সেখানে ঠিক কী কাজ করেন যার জন্য তিনি এত টাকা পাচ্ছেন। আমার মন বলছিল এই তদন্ত হয়তো আমাকে কোনো কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, কিন্তু আমি পিছপা হতে রাজি ছিলাম না। পরের দিন মা যখন কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, আমি তখন লুকি লুকি তাকে অনুসরণ করার জন্য প্রস্তুত হলাম। মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে তার পিছু নিলাম। প্রধানের বাড়িটা আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, পায়ে হাঁটা পথ। আমি খেয়াল রাখছিলাম যাতে মা কোনোভাবেই আমাকে দেখতে না পান। অবশেষে আমরা প্রধানের বিশাল বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়িটা যেন একটা দুর্গ, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর সামনে একজন বিশালদেহী দারোয়ান রাজর্ষি লাহিড়ী পাহারা দিচ্ছেন। মা সহজেই বাড়ির ভেতরে ঢুকে গেলেন, কারণ তিনি সেখানে কাজ করেন। কিন্তু আমার জন্য ভেতরে প্রবেশ করাটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। আমি ফটকের কাছে গিয়ে ইতস্তত করছিলাম কিভাবে ভেতরে ঢোকা যায়। দারোয়ান রাজর্ষি লাহিড়ী আমাকে দেখে কড়া গলায় জিজ্ঞেস করলেন, এই মেয়ে, এখানে কি চাই? কোথায় যাচ্ছ? তার চোখের দৃষ্টি আর গলার স্বরে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার পরনে ছিল সাধারণ পোশাক, তাই হয়তো তিনি আমাকে সন্দেহ করছিলেন। আমি আমতা আমতা করে বললাম, আমি আমার মায়ের খোঁজে এসেছি, তিনি এই বাড়িতে কাজ করেন। আমার কথা শুনে দারোয়ান অবজ্ঞার হাসি হেসে বললেন, ও তাহলে ভিখারি, যা যা এখান থেকে ভাগ। বড়লোকদের বাড়ির সামনে ভিক্ষা করা চলবে না, না হলে প্রধানকে বলে দেব। দারোয়ানের এই অপমানজনক কথা আমার বুকে তীরের মতো বিঁধল। আমার চোখে জল এসে গেল। আমাদের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে লোকে আমাদের ভিখারি ভাবছে। আমি আর কোনো কথা না বাড়িয়ে অপমানে দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে এলাম। বাড়ি ফিরে আমি কান্নায় ভেঙে পড়লাম। মা যখন কাজ থেকে ফিরলেন, তখন আমার ফোলা চোখ দেখে তিনি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে, কাঁদছিস কেন? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সব অপমান উগড়ে দিয়ে বললাম, আমাদের জীবনে এমন দিনও দেখতে হবে লোকে আমাদের ভিখারি বলে অপমান করছে। আমি দারোয়ানের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা মাকে খুলে বললাম। আমার কথা শুনে মায়ের মুখটা মুহূর্তের জন্য বিবর্ণ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুই চিন্তা করিস না, ভগবানের ওপর বিশ্বাস রাখ, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। মায়ের এই সান্ত্বনা আমার রাগ আরও বাড়িয়ে দিল। আমি চিৎকার করে বললাম, তোমার এই সান্ত্বনার কথায় কি আমার হারানো সম্মান ফিরে আসবে? সব কিছুর জন্য তুমিই দায়ী। তুমি যদি কোনো ভুল কাজ না করতে, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। আমার এই কঠিন অভিযোগে মা যেন পাথর হয়ে গেলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাপা গলায় বললেন, তুই আমাকে ভুল বুঝছিস চন্দ্রিমা, আমি কোনো ভুল কাজ করছি না। কিন্তু আমি তার কোনো কথাই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মাথায় তখন পিসিমার কথাগুলোই ঘুরছিল। আমার তদন্তের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় আমি আরও মরিয়া হয়ে উঠলাম। আমি বুঝতে পারলাম প্রধানের বাড়িতে ঢোকা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। তখনই আমার নজর পড়ল বাবার আমলের সেই পুরনো সিন্দুকটার ওপর, যেটাকে মা আজকাল খুব সাবধানে রাখেন। আমার মনে হলো এই সিন্দুকের মধ্যেই হয়তো সব রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। মা নিশ্চয়ই তার আয়ের টাকা বা অন্য কোনো প্রমাণ এই সিন্দুকের মধ্যেই রাখেন। আমি মনে মনে এক নতুন পরিকল্পনা আঁকলাম। আমাকে যেভাবেই হোক এই সিন্দুকটা খুলতে হবে। কিন্তু সিন্দুকের চাবি সবসময় মায়ের কাছেই থাকে। তিনি তার শাড়ির আঁচলে বা ব্যাগের মধ্যে খুব সাবধানে চাবিটা লুকিয়ে রাখেন। আমাকে সুযোগ খুঁজতে হবে কখন আমি মায়ের কাছ থেকে ওই চাবিটা হাতাতে পারব। আমার মন বলছিল এই সিন্দুকটা খুলতে পারলেই আমি মায়ের সব গোপন কার্যকলাপের প্রমাণ পেয়ে যাব, আর তারপর আমি সিদ্ধান্ত নেব আমার কি করা উচিত। সেই রাত থেকে আমার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো ওই সিন্দুকের চাবি। আমি মায়ের প্রতিটি মুহূর্তের ওপর নজর রাখতে শুরু করলাম, শুধু একটা সুযোগের অপেক্ষায়। আমার ভেতরের গোয়েন্দা সত্তাটা যেন জেগে উঠেছিল। আমি জানতাম আমি যা করতে চলেছি তা ঠিক নয়। মায়ের ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া অন্যায়, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না।
আমাদের পরিবারকে বাঁচানোর জন্য, মায়ের সম্মান রক্ষার জন্য এই কাজটা আমাকে করতেই হবে। আমার সমস্ত মনোযোগ এখন সেই রহস্যময় সিন্দুকটার ওপর কেন্দ্রীভূত ছিল। আমি নিশ্চিত ছিলাম ওটার ভেতরেই মায়ের সব গোপন রহস্যের প্রমাণ লুকিয়ে আছে। কিন্তু চাবিটা মায়ের কাছ থেকে পাওয়া ছিল প্রায় অসম্ভব একটা কাজ। মা চাবিটাকে নিজের প্রাণের চেয়েও বেশি আগলে রাখতেন। আমি সুযোগের অপেক্ষায় রইলাম। অবশেষে একদিন সেই সুযোগ এসেই গেল। সেদিন রাতে মা খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। খাওয়া দাওয়ার পর তিনি স্নান করতে বাথরুমে গেলেন, কিন্তু ভুল করে তাঁর টাকার ব্যাগটা বিছানার ওপরই রেখে গেলেন। আমি জানতাম চাবিটা ওই ব্যাগের মধ্যেই থাকে। আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করছিল, হাত কাঁপছিল। আমি জানি আমি যা করছি তা অন্যায়, কিন্তু আমার কৌতূহল আর ভয় আমাকে থামতে দিল না। আমি দ্রুত পায়ে মায়ের ঘরের দিকে এগিয়ে গেলাম। কাঁপা কাঁপা হাতে ব্যাগটা খুলে ভেতরে হাতড়াতে ধাতব কিছুর স্পর্শ পেলাম। হ্যাঁ, এটাই সেই সিন্দুকের চাবি। আমি চাবিটা হাতে নিয়ে নিঃশব্দে আমাদের পুরনো ঘরটার দিকে এগিয়ে গেলাম, যেখানে সিন্দুকটা রাখা ছিল। আমার প্রতিটি পদক্ষেপকে মনে হচ্ছিল পাহাড়ের মতো ভারী। আমি কি কোনো কঠিন সত্যের মুখোমুখি হতে চলেছি? আমি চাবি দিয়ে সিন্দুকের তালাটা খুললাম। একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো, যা আমার বুকের কাঁপুনি আরও বাড়িয়ে দিল। আমি খুব সাবধানে সিন্দুকের ভারী ডালাটা তুললাম। ভেতরে যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার সব ভয়, সব আশঙ্কা সত্যি হলো। সিন্দুকের ভেতরে অন্য কিছু নয়, থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। 500 আর 2000 টাকার নোটের অসংখ্য বান্ডিল। এত টাকা আমি আমার জীবনে একসাথে দেখিনি। টাকার পাশে একটা ছোট বাক্সে কিছু সোনার গয়নাও রাখা ছিল। আমার পা থেকে মাথা পর্যন্ত যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই দৃশ্যটা আমার সব বিশ্বাসকে এক মুহূর্তে চুরমার করে দিল। তাহলে পিসিমা যা বলেছিলেন সেটাই সত্যি। আমার মা সত্যিই কোনো অনৈতিক উপায়ে এই টাকা রোজগার করেছেন। একজন সাধারণ কাজের মহিলার পক্ষে এত টাকা সৎভাবে আয় করা কখনোই সম্ভব নয়। আমার নিজের মায়ের প্রতি এক তীব্র অসন্তোষ জন্মালো। মনে হলো এই টাকার প্রতিটি নোট আমাদের সম্মানের বিনিময়ে অর্জিত। আমার চোখে জল চলে এলো। আমি ধপ করে সিন্দুকের সামনেই বসে পড়লাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে বাথরুম থেকে মায়ের বেরিয়ে আসার শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি সিন্দুকের ডালাটা বন্ধ করে দিলাম, কিন্তু তালা লাগানোর সময় পেলাম না। চাবিটা আমার হাতেই রয়ে গেল। মা ঘরে ঢুকেই আমাকে সিন্দুকের সামনে বসে থাকতে দেখে চমকে উঠলেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি সব কিছু জেনে গেছি। তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। হাতের চাবিটা দেখিয়ে কান্না ভেজা গলায় চিৎকার করে উঠলাম। এসব কি মা? এই সিন্দুকের মধ্যে এত টাকা কোথা থেকে এলো? সত্যি করে বলো, তুমি কি কাজ করো প্রধানের বাড়িতে? আমার অভিযোগের সুরে মা যেন পাথর হয়ে গেলেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে কোনো সুযোগ দিলাম না। আমি রাগে দুঃখে কাঁপতে কাঁপতে বললাম, আমাকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না। আমি সব বুঝে গেছি। তুমি আমাদের সুখের জন্য নিজের সম্মানের ঝুঁকি নিয়েছ। ছি মা, ছি! আমি ভাবতেও পারিনি তুমি এত নিচে নামতে পারো। এর চেয়ে তো আমাদের না খেয়ে মরে যাওয়াও ভালো ছিল। আমার কথাগুলো তীরের মতো মায়ের বুকে গিয়ে বিঁধল। তিনি চন্দ্রিমা বলে একটা আর্তনাদ করে উঠলেন। তার চোখে ছিল রাজ্যের বিস্ময় আর অসহ্য যন্ত্রণা। আমি তার দিকে না তাকিয়েই সিন্দুকের ডালাটা আবার খুলে ফেললাম। টাকার বান্ডিলগুলো দেখে বললাম, বলো, কে দেয় তোমাকে এত টাকা? প্রধানের বাড়িতে ঝাড়ামোছা করলে কি এত টাকা পাওয়া যায়? উত্তর দাও মা। আমার চিৎকার আর কান্নায় ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। ছোট ভাই সুব্রত পাশর ঘর থেকে ভয়ে ভয়ে উকি দিচ্ছিল। মা আমার দিকে অসহায় চোখে তাকিয়েছিলেন। তার ঠোঁট কাঁপছিল। তিনি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। আমি ভাবছিলাম, আমার অভিযোগের জবাবে তিনি হয়তো আরও রেগে যাবেন বা চুপ করে থাকবেন। কিন্তু তিনি হঠাৎ করেই আমার হাত দুটো চেপে ধরলেন। তার চোখে আর ভয় ছিল না, ছিল এক গভীর কষ্ট আর সত্য বলার আকুতি। তিনি কান্না ভেজা ভাঙা ভাঙা গলায় বললেন, চুপ কর মা, আর একটাও খারাপ কথা বলিস না। তুই যা ভাবছিস
সত্যিটা তা নয়। আমি তোকে সব বলছি, সবটা শোনার পর তোর যা শাস্তি দেওয়ার দিস। মায়ের এই আকস্মিক পরিবর্তনে আমি একটু থমকে গেলাম। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো হয়তো আমি সত্যিই তাকে ভুল বুঝছি। হয়তো এই টাকার পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে যা আমার কল্পনারও বাইরে। আমি চুপ করে গেলাম, তার কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। সেই রাতে, সেই রহস্যময় সিন্দুককে সাক্ষী রেখে আমার মা তার জীবনের সবচেয়ে বড় গোপন রহস্য আমার সামনে উন্মোচন করতে শুরু করলেন। আমার কঠিন অভিযোগের পর মা যখন কথা বলতে শুরু করলেন, তখন তার গলার স্বরে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর বিষাদ আর যন্ত্রণা। তিনি আমার হাত ধরে সিন্দুকের পাশেই বসলেন। চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, তুই যা ভাবছিস তেমন অনৈতিক কোনো কাজ আমি করিনি মা। এই টাকা আমি আমার পরিশ্রম আর বুদ্ধির জোরেই আয় করেছি। আর এর পেছনে সবচেয়ে বড় অবদান তোর বাবার রেখে যাওয়া জ্ঞানের। আমি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকালাম। বাবা? বাবার জ্ঞানের সাথে এই টাকার কি সম্পর্ক? মা বলতে লাগলেন, তুই তো জানিস তোর বাবা কত বড় কবিরাজ ছিলেন। তার কাছে এমন সব ভেষজ ওষুধের জ্ঞান ছিল যা আজকের বড় বড় ডাক্তারদের কাছেও নেই। আমি বছরের পর বছর ধরে তার সাথে থেকেছি, তাকে ওষুধ বানাতে সাহায্য করেছি। সেই সুবাদে আমিও অনেক কিছু শিখেছিলাম। তোর বাবা মারা যাওয়ার পর আমি যখন প্রধানের বাড়িতে কাজ করতে যাই, তখন আমার সাথে পরিচয় হয় বাড়ির ছোট বৌমা সুজাতার। তিনি একটু থেমে আবার বললেন, গ্রামের লোক সুজাতাকে নিয়ে অনেক কথা বলে। সবাই জানে সে খুব খিটখিটে বদমেজাজি, কিন্তু কেউই তার কষ্টের কারণটা জানার চেষ্টা করে না। তার স্বামী অরিত্র তাকে একদমই ভালোবাসে না, কারণ সুজাতার গায়ের রং শ্যামলা। এই নিয়ে অরিত্র তাকে সবার সামনে অপমান করে, অন্য মেয়েদের সাথে তুলনা করে। এই মানসিক যন্ত্রণায় মেয়েটা ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিল। দিনের পর দিন কাঁদতে কাঁদতে আর দুশ্চিন্তা করতে করতে তার সুন্দর শ্যামবর্ণ চেহারাটাও কালচে নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। সে নিজের ওপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলেছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো মায়ের কথা শুনছিলাম। মা বললেন, একদিন আমি তাকে একা ঘরে বসে কাঁদতে দেখি। আমি তার পাশে গিয়ে বসলাম। সে আমাকে তার সব দুঃখের কথা খুলে বলল। তার কথা শুনে আমার তোর বাবার কথা মনে পড়ে গেল। বাবা একবার একটা বিশেষ ভেষজ প্রলেপ তৈরি করেছিলেন যা ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে, যে কোনো দাগছোপ দূর করে ত্বককে সতেজ আর প্রাণবন্ত করে তুলতে পারে। এটা কোনো ফর্সা হওয়ার ওষুধ নয়, বরং ত্বকের স্বাস্থ্য ফিরিয়ে আনার একটা উপায়। আমি সুজাতাকে বললাম যে আমি হয়তো তাকে সাহায্য করতে পারি। প্রথমে সে বিশ্বাস করেনি। সে বলল সে অনেক জিনিস ব্যবহার করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমি তাকে চ্যালেঞ্জ করলাম। বললাম, আমি 1 সপ্তাহের মধ্যে নিজের চেহারার পরিবর্তন ঘটিয়ে দেখাবো। তুই তো দেখেছিস আমি গত কয়েকদিন ধরে একটা প্রলেপ ব্যবহার করছিলাম। ওটার কিছুই নয়, তোর বাবার তৈরি করা সেই ফর্মুলা। বাবার সেই পুরনো সিন্দুকে রাখা ডায়েরি থেকে আমি ফর্মুলাটা খুঁজে বের করেছিলাম। ফিটকি, চন্দন আর আরও কিছু দুর্লভ ভেষজ দিয়ে আমি ওটা তৈরি করেছি। আমি নিজের ওপর প্রয়োগ করে যখন ফল পেলাম, তখন সুজাতার বিশ্বাস জন্মল। সে ওই প্রলেপ ব্যবহার করতে চাইল, কিন্তু আমি তাকে বললাম, এই জ্ঞান অমূল্য। এর সঠিক মূল্য না দিলে আমি এটা কাউকে দিতে পারবো না। সুজাতা তার হারানো আত্মবিশ্বাস আর স্বামীর ভালোবাসা ফিরে পাওয়ার জন্য যে কোনো মূল্য দিতে রাজি ছিল। সে আমাকে বলল, আপনি যত টাকা চাইবেন আমি দেব, শুধু আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। তারপর থেকেই আমি তাকে ওই প্রলেপ তৈরি করে দিই, আর মাত্র 1 মাসের ব্যবহারে তার চেহারায় অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। তার ত্বক এখন আগের চেয়ে অনেক উজ্জ্বল, মসৃণ আর সতেজ। মা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সুজাতার মধ্যে এখন নতুন করে আত্মবিশ্বাস জন্মেছে। তার স্বামী অরিত্র তার এই পরিবর্তন দেখে অবাক। সে এখন সুজাতাকে সময় দিচ্ছে, তার কদর করছে। সুজাতা তার হারানো সম্মান আর ভালোবাসা ফিরে পেয়েছে, আর সে খুশি হয়েই আমাকে এই টাকা আর গয়না দিয়েছে। তোর জন্য যা যা কিনেছি সেটাও ওই টাকারই অংশ। সুজাতা চায়নি এই ব্যাপারটা বাড়ির অন্য কেউ জানুক, তাই সে আমাকে বলেছিল
কাজ ছেড়ে দিতে, যাতে কারো মনে কোনো সন্দেহ না হয়। এই রহস্যটা শুধু আমি, সুজাতা আর বাড়ির একজন পুরনো বিশ্বস্ত চাকরানী জানত, যাকে সুজাতাই মোটা টাকা দিয়ে শহর পাঠিয়ে দিয়েছে, যাতে কথা বাইরে না যায়। মায়ের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। কিন্তু এবার সেটা দুঃখের বা অসন্তোষের জল নয়, অনুশোচনার জল। আমি আমার মাকে কতটা ভুল বুঝেছি, তাকে কি কঠিন অপমান করেছি। যে মা আমাদের জন্য এত কিছু করলেন, তাকেই আমি সন্দেহের চোখে দেখলাম। আমি মায়ের পায়ে লুটিয়ে পড়লাম। কান্নায় আমার গলা বুঝে আসছিল। আমি শুধু বলতে পারলাম, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি খুব অন্যায় করেছি। মা আমাকে মাটি থেকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখেও তখন জল। তিনি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তোর কোনো দোষ নেই মা, পরিস্থিতিটাই এমন ছিল। যে কেউ এমনটাই ভাবত। আমি তোকে সবটা খুলে বলতে চেয়েছিলাম, কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমি চেয়েছিলাম আগে আমাদের জীবনের অনিশ্চয়তাটা দূর হোক, তারপর তোকে সব জানাবো। সেই রাতে আমাদের মামের মধ্যে জমে থাকা সব ভুল বোঝাবুঝির বরফ গলে গেল। আমি এক নতুন মাকে খুঁজে পেলাম, একজন জ্ঞানী, সাহসী আর আত্মবিশ্বাসী মহিলা, যিনি নিজের স্বামীর জ্ঞানকে কাজে লাগিয়ে একাই আমাদের ভাগ্য বদলে দিয়েছেন। সেই রাতের পর আমাদের জীবনটা যেন নতুন করে শুরু হলো। মায়ের প্রতি আমার মনে যেটুকু সন্দেহ বা অসন্তোষ ছিল, তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। তার জায়গায় জন্ম নিয়েছিল এক আকাশ সমান শ্রদ্ধা আর ভালোবাসা। আমি বুঝতে পেরেছিলাম, আমার মা শুধু একজন সাধারণ মহিলা নন, তিনি একজন অসাধারণ যোদ্ধা, যিনি প্রতিকূলতার সামনে মাথা নত না করে নিজের বুদ্ধি আর জ্ঞান দিয়ে জয়ী হয়েছেন। বাবার রেখে যাওয়া জ্ঞান যে আমাদের জীবনে এমন আশীর্বাদ হয়ে আসবে, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। পরের দিন সকালে আমরা মা মেয়ে মিলে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বসলাম। মা বললেন, প্রধানের বাড়ির কাজ তো আমি ছেড়েই দিয়েছি, এখন এই টাকা দিয়ে আমাদের নতুন করে জীবন শুরু করতে হবে। আমি চাই তোর বাবার সম্মান যেন বেঁচে থাকে, তার জ্ঞানকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করব। মায়ের কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমি বললাম, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমরা বাবার নামে গ্রামে একটা ভেষজ ওষুধের দোকান খুলতে পারি। আমাদের পরিকল্পনাটা খুব দ্রুত বাস্তবে রূপ নিল। গ্রামের বাজারে যে দোকানটা বাবা অসুস্থ হওয়ার সময় বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন, আমরা সেই দোকানটাই আবার কিনে নিলাম। দোকানটা বেশ কিছুদিন বন্ধ থাকায় তার অবস্থা খারাপ ছিল। আমরা মা, মেয়ে আর ভাই মিলে দোকানটাকে নতুন করে সাজিয়ে তুললাম। দোকানের নাম রাখা হলো ঋষভলাও ভেষজালয়। মা তার ডায়েরি থেকে বাবার তৈরি করা বিভিন্ন রোগের অব্যর্থ ওষুধের ফর্মুলা বের করে ওষুধ তৈরি করতে শুরু করলেন। আমি তাকে সাহায্য করতাম আর দোকানের হিসেবপত্র দেখতাম। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দোকানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। বাবার পুরনো খ্যাতি তো ছিলই, তার সাথে মায়ের ওষুধের গুণ মানুষকে মুগ্ধ করল। যারা একবার আমাদের দোকান থেকে ওষুধ নিয়ে যেত, তারা সুস্থ হয়ে আরও 10 জনকে পাঠাত। শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও মানুষ আসতে শুরু করল। আমাদের আর্থিক অবস্থা পুরোপুরি বদলে গেল। আমরা আর গরিব রইলাম না। আমি আমার পড়াশোনা আবার শুরু করলাম, আর ছোট ভাই সুব্রতকেও গ্রামের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করে দিলাম। আমাদের দিনগুলো আবার সুখে আর শান্তিতে ভরে উঠল। পিসিমা চারুলতা আমাদের এই আকস্মিক পরিবর্তনে প্রথমে খুব অবাক হয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন তার আশঙ্কাই সত্যি হয়েছে, কিন্তু যখন তিনি সবটা জানতে পারলেন, তখন লজ্জায় তার মাথা হেঁট হয়ে গেল। তিনি আমাদের বাড়িতে এসে মায়ের কাছে তার ভুল ধারণার জন্য ক্ষমা চেয়েছিলেন। মা বড় মনের মানুষ, তিনি সহজেই পিসিমাকে ক্ষমা করে দিয়েছিলেন। সেই থেকে পিসিমার সাথে আমাদের সম্পর্ক আরও মধুর হয়ে ওঠে। আমাদের জীবন এখন অনেক সুন্দর। আমাদের আর কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই। কিন্তু আমি সেই কঠিন দিনগুলোর কথা ভুলিনি। সেই দিনগুলো আমাকে শিখিয়েছে জীবন কতটা অনিশ্চিত হতে পারে। আর সবচেয়ে বড় যে শিক্ষা আমি পেয়েছি, তা হলো কখনোই পরিস্থিতি দেখে কাউকে বিচার করতে নেই। প্রত্যেকটা ঘটনার পেছনে একটা নিজস্ব গল্প থাকে, যা বাইরে থেকে বোঝা যায় না। আমি আমার মাকে ভুল বুঝে যে ভুল করেছিলাম, তার অনুশোচনা হয়তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। বন্ধুরা, এই গল্পজি থেকে আমরা শিখতে পারি যে জ্ঞান হলো সবচেয়ে বড় সম্পদ।
আমার বাবা রেখে যাওয়া জ্ঞানই আমাদের অন্ধকার জীবনকে আলোয় ভরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, কখনো কোনো মানুষকে, বিশেষ করে নিজের আপনজনকে পুরোপুরি না জেনে সন্দেহ বা অপমান করা উচিত নয়। ভুল বোঝাবুঝি সম্পর্ককে নষ্ট করে দেয়। বিশ্বাসের ধৈর্যই যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় শক্তি। আর সবশেষে, একজন মায়ের ভালোবাসার আত্মত্যাগের কোনো তুলনা হয় না। তিনি তার সন্তানের মঙ্গলের জন্য সব কিছু করতে পারেন। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।